ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইতিহাস চেম্বার। আশা করছি প্রত্যেকে ভালো আছো। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কাশ্মীর সমস্যার সূত্রপাত কিভাবে হয়েছিল। এই কাশ্মীর সমস্যার সূত্রপাত সম্পর্কে আমাদের মনে রাখতে হবে, এই সমস্যাটির সূত্রপাত হয়েছিল ঠিক স্বাধীনতার সময়ে কাশ্মীর নামক দেশীয় রাজ্যটির ভারত ভুক্তির সময়কালে ভারত এবং পাকিস্তানের মধ্যে কাশ্মীর নিয়ে যে টানাপোড়েনের সূত্রপাত ঘটেছিল, সেখান থেকেই স্বাধীনতা পরবর্তী কাশ্মীর সমস্যার সূত্রপাত। তো মূল আলোচনায় প্রবেশের পূর্বে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে আমাদের সঙ্গে থাকবে এবং ভিডিওটি লাইক শেয়ার করে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেবে। তো আমরা মূল আলোচনায় প্রবেশ করছি। এ প্রসঙ্গে সবার প্রথমেই আমাদের মনে রাখতে হবে, দেশীয় রাজ্যগুলির ভারত ভুক্তির প্রশ্নে কাশ্মীরের সমস্যা ছিল সবচাইতে জটিল সমস্যা। ভারতের উত্তরে অবস্থিত 84,471 বর্গমাইল এলাকা বিশিষ্ট কাশ্মীর রাজ্যটি আন্তর্জাতিক দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এর অবস্থান লক্ষ্য করলেই সেটা বোঝা যাবে। রাজ্যটির পশ্চিমে ছিল পাকিস্তান, দক্ষিণে ভারত ইউনিয়ন, উত্তর পূর্বে তিব্বত, উত্তরে চীনা তুর্কিস্তান এবং উত্তর পশ্চিমে সোভিয়েত ইউনিয়ন দ্বারা রাজ্যটি পরিবেষ্টিত ছিল। এই রাজ্যের শাসক হিন্দু হলেও অধিকাংশ প্রজা ছিলেন মুসলিম ধর্মাবলম্বী। এই রাজ্যটির উৎপত্তির ইতিহাস আমরা অল্প বিস্তর প্রত্যেকেই জানি হয়তো। পাঞ্জাব অধিপতি রঞ্জিত সিং, যাকে পাঞ্জাব কেশরী বলা হয়, 1819 খ্রিস্টাব্দে জম্মু এবং 1820 খ্রিস্টাব্দে কাশ্মীর জয় করেছিলেন। পরবর্তীকালে অর্থাৎ রঞ্জিত সিংহের মৃত্যুর পর ইঙ্গো শিখ যুদ্ধের ফলে সমগ্র পাঞ্জাব ইংরেজরা অধিকার করে নেয় এবং ব্রিটিশ সরকার গোলাপ সিং নামে একজন ডোগরা রাজপুত যোদ্ধাকে 1 কোটি টাকার বিনিময়ে কাশ্মীর উপত্যকা বিক্রি করে দেয়। অত্যন্ত দুর্গম এবং উপজাতি অধ্যুষিত এই অঞ্চলে ব্রিটিশ শাসন কায়েম রাখা খুব কঠিন বলে মনে করে নিয়েই ব্রিটিশরা এই অঞ্চল বিক্রি করে দিয়েছিল। ব্রিটিশদের সঙ্গে চুক্তি অনুসারে জম্মু এবং কাশ্মীর ব্রিটিশ সরকারের অধীনস্থ রাজ্য বলে পরিগণিত হলেও কার্যত গোলাপ সিং একজন স্বাধীন রাজা হিসেবেই কাশ্মীর শাসন করতেন। ভারত পাকিস্তানের স্বাধীনতার প্রাক্কালে লর্ড মাউন্টব্যাটেন কাশ্মীরের তৎকালীন শাসক মহারাজা হরি সিংকে ভারত বা পাকিস্তান কোনো একটি রাষ্ট্রে যোগদানের পরামর্শ দিয়েছিলেন। এখানে আমাদের মনে রাখতে হবে, মহারাজা হরি সিং গোলাপ সিংয়েরই বংশধর ছিলেন। ভারত এবং পাকিস্তান এই দুই রাষ্ট্রের কাছ থেকেও একই রকমের আবেদন এসেছিল, অর্থাৎ ভারত দাবি জানিয়েছিল ভারতে যোগদানের এবং পাকিস্তান দাবি জানিয়েছিল পাকিস্তানে যোগদানের। কিন্তু কাশ্মীরের প্রধান রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সের সভাপতি শেখ আবদুল্লাহ কাশ্মীরের ভারত ভুক্তির পক্ষে জনমত গঠন করতে থাকেন। অপরদিকে তৎকালীন মহারাজা হরি সিং স্বাধীন ও স্বতন্ত্র কাশ্মীরের পক্ষে ছিলেন। তার যুক্তি ছিল, কাশ্মীর স্বাধীন এবং স্বতন্ত্র থাকলে ভারত বা পাকিস্তান কোনো দেশেরই ভৌগোলিক অখণ্ডতা বা সংহতির প্রশ্নে কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু বিপত্তির সূচনা হয় মাত্র 2 মাসের মধ্যে। 1947 খ্রিস্টাব্দের 22 অক্টোবর পাক মদতপুষ্ট পাঠান ও অন্যান্য উপজাতিদের নিয়ে গঠিত হানাদার বাহিনী কাশ্মীরে ঢুকে ব্যাপক হত্যা, লুণ্ঠন ও নারী নির্যাতন চালাতে থাকে। তাদের সঙ্গে পাকিস্তানের সেনাবাহিনীও কাশ্মীরে ঢুকে পড়ে। তারা উরি, বারমুলা প্রভৃতি স্থান দখল করে 26 অক্টোবরের মধ্যে রাজধানী শ্রীনগরের মাত্র 40 মাইলের মধ্যে এসে পৌঁছে যায়। কেবলমাত্র এই নয়, কাশ্মীরের ওপর আর্থিক চাপ সৃষ্টি করার উদ্দেশ্যে পাকিস্তান থেকে কাশ্মীরের সকল রকমের পণ্য সরবরাহ নিষিদ্ধ করা হয়। এখানে উল্লেখ করার যে সেই সময় ভারতের সঙ্গে কাশ্মীরের কোনো সড়ক যোগাযোগ ছিল না, একমাত্র পাকিস্তানের সঙ্গেই কাশ্মীরের সড়ক যোগাযোগ ছিল। যাই হোক, পাকিস্তানি হানাদারদের আক্রমণে কাশ্মীরের চূড়ান্ত অব্যবস্থা দেখা দিলে প্রশাসন ভেঙে পড়ে। মহারাজা হরি সিং নিজেও রাজধানী শ্রীনগর থেকে পালিয়ে যান। এখানে মনে রাখতে হবে যে হানাদার এবং পাক বাহিনীর আক্রমণের মুখে মহারাজা হরি সিং 24 অক্টোবর ভারতের কাছে সামরিক সাহায্য প্রার্থনা করেছিল। কিন্তু ভারত সরকার জানিয়ে দেয় যে মহারাজা ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করলে তবেই ভারত কাশ্মীরে সেনা পাঠাতে পারবে, নয়তো নয়। 26 অক্টোবর মহারাজা হরি সিং ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেন এবং শেখ আবদুল্লাহর নেতৃত্বে
কাশ্মীরের সর্বাপেক্ষা জনপ্রিয় রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্স মহারাজার এই স্বাক্ষরকে সমর্থন করে। 27 অক্টোবর প্রায় 100টি বিমানে করে ভারতীয় বাহিনী শ্রীনগরে অবতরণ করে এবং পাক হানাদারদের বিতাড়িত করে কাশ্মীরের 2/3 ভূখণ্ড উদ্ধার করে। 31 অক্টোবর ভারতীয় বাহিনীর ছত্রছায়ায় শেখ আবদুল্লাহর নেতৃত্বে কাশ্মীরে একটি আপদকালীন শাসন ব্যবস্থা প্রবর্তিত হয়। শেখ আবদুল্লাহ সরকারের বিরোধিতা করে পাকিস্তান তার দখলীকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর নাম দিয়ে সেখানে একটি সমান্তরাল সরকার প্রতিষ্ঠা করে এবং ভারতভুক্ত কাশ্মীরের উপর ক্রমাগত নানাভাবে আক্রমণ চালাতে থাকে। পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ এড়াবার জন্য লর্ড মাউন্টব্যাটেনের পরামর্শে 1947-এর 31 অক্টোবর ভারত সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর সমস্যা উত্থাপন করে এবং কাশ্মীরে পাকিস্তানি হস্তক্ষেপ বন্ধের অনুরোধ জানায়। জাতিপুঞ্জে কাশ্মীর সমস্যা উত্থাপিত হলে পাকিস্তানের প্রতিনিধি জাফরুল্লাহ খাঁ বলেন যে কাশ্মীরে যে আক্রমণ হচ্ছে তার সঙ্গে পাকিস্তানি সরকারের কোনো সম্পর্ক নেই, সুতরাং পাকিস্তানকে কোনোভাবেই আক্রমণকারী বলা যায় না। ভারত তার সপক্ষে কিছু যুক্তি উপস্থাপিত করে। প্রথমত, আক্রমণকারীরা পাকিস্তান থেকে কাশ্মীরে প্রবেশ করেছে, সুতরাং তাদের প্রতিরোধ করার দায়িত্ব পাকিস্তানের। এই দায়িত্ব পালন না করার জন্য নিশ্চিতভাবে পাকিস্তান অপরাধী। দ্বিতীয়ত, কাশ্মীর ভারতভুক্তি চুক্তিতে স্বাক্ষর করে ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে, সুতরাং ভারত তার অঙ্গরাজ্য রক্ষার জন্য সেখানে সেনা পাঠাতেই পারে। পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে অন্যায়ভাবে অবস্থান করছে। তৃতীয়ত, শেখ আবদুল্লাহর ন্যাশনাল কনফারেন্স দল কাশ্মীরের ভারতভুক্তিকে স্বাগত জানিয়েছে, সুতরাং কাশ্মীরের জনমত ভারতভুক্তির পক্ষে। চতুর্থত, কাশ্মীর মুসলিম প্রধান এলাকা হলেও এই রাজ্যের ওপর পাকিস্তানের কোনো দাবি চলতে পারে না, কারণ ভারত একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সে দ্বিজাতি তত্ত্ব মানে না। দেশভাগের পরেও ভারতে বসবাসকারী মুসলিমদের সংখ্যা পাকিস্তানের মোট জনসংখ্যার চেয়ে অনেক বেশি। তারা ভারতে অন্যান্য সম্প্রদায়ের সঙ্গে সমান অধিকার ভোগ করে, সুতরাং কাশ্মীরের কয়েক লক্ষ মুসলিমের ক্ষেত্রে এর কোনো ব্যতিক্রম হবে না। পঞ্চমত, ভারত ভাগের যে চুক্তিপত্র ব্রিটিশ পার্লামেন্ট অনুমোদন দিয়েছে তাতে কাশ্মীর পাকিস্তানের অন্তর্ভুক্ত নয়। মন্ত্রী মিশন ও ব্রিটিশ পার্লামেন্ট পাকিস্তানের যে সীমানা নির্ধারণ করেছে তার মধ্যেও কিন্তু কাশ্মীর নেই, সুতরাং কাশ্মীরের জনসংখ্যার অধিকাংশ মুসলিম হলেও কাশ্মীরের ওপর পাকিস্তানের দাবি কিন্তু অযৌক্তিক। অন্যদিকে পাকিস্তানের প্রতিনিধি জাফরুল্লাহ খাঁ নিজেদের সমর্থনে বেশ কিছু যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, কাশ্মীরের অধিকাংশ অধিবাসী মুসলিম হওয়ায় তা পাকিস্তানেরই অন্তর্ভুক্ত হওয়া উচিত। দ্বিতীয়ত, কাশ্মীরের মহারাজা চুক্তিপত্রে স্বাক্ষর করলেও এর পূর্বে জনমত যাচাই তিনি করেননি, সুতরাং এমতাবস্থায় গণভোট দ্বারা কাশ্মীরের ভাগ্য নির্ধারিত হওয়া উচিত। তৃতীয়ত, যদি দেশীয় রাজ্যের শাসকের স্বাক্ষরই একমাত্র বিবেচ্য হয় তবে জুনাগড়ের নবাব পাকিস্তানের পক্ষে স্বাক্ষর দিলেও ভারত বলপূর্বক জুনাগড় দখল করেছে। এই যুক্তিতে যে জুনাগড়ের জনমত ভারতে যোগদানের পক্ষে, এই যুক্তিতে ভারত হায়দ্রাবাদও দখল করেছে, সুতরাং গণভোটের মাধ্যমে স্থির হোক কাশ্মীর ভারত না পাকিস্তান কোন পক্ষে যোগ দেবে। দীর্ঘ আলাপ আলোচনার পর 1948-এর 31 ডিসেম্বর নিরাপত্তা পরিষদ কাশ্মীরের যুদ্ধবিরতি ঘোষণা করে। এই যুদ্ধবিরতি সীমারেখা বরাবর জাতিপুঞ্জের নির্দেশক নিয়োগ করা হয়। যুদ্ধবিরতি ঘোষণার ফলে যুদ্ধবিরতি সীমারেখার অপর পারে কাশ্মীর পাকিস্তানের অধীনে থেকে যায়। কাশ্মীরে গণভোট নেওয়ার জন্য অ্যাডমিরাল মিনিজকে কাশ্মীরে পাঠানো হয়। গণভোটের পূর্ব শর্ত এই ছিল যে পাকিস্তান সেনাবাহিনী কাশ্মীর থেকে সম্পূর্ণভাবে চলে যাবে এবং কাশ্মীরের নিরাপত্তার অতিরিক্ত কোনো সৈন্য ভারত সেখানে রাখবে না। যাই হোক, কাশ্মীরে গণভোট আজও অনুষ্ঠিত হয়নি, তবে কাশ্মীর ভারতের সাধারণ নির্বাচনে অংশ নিয়ে পার্লামেন্টে তার প্রতিনিধি পাঠিয়েছে এবং কাশ্মীর আজ ভারতের এক অবিচ্ছেদ্য অংশ। কিন্তু যে আজাদ কাশ্মীর, সেই আজাদ কাশ্মীর রয়ে গেছে পাকিস্তানের অধীনে। সেখান থেকে আজও সীমান্ত পেরিয়ে ভারতীয় কাশ্মীরের ওপর বিভিন্নভাবে বিভিন্ন সময়ে আক্রমণ চালানো হয়। অর্থাৎ কাশ্মীর সমস্যার সমাধান
যেই তিমিরে ছিল সেই তিমিরেই রয়ে গেছে, তার কোনো সমাধান সূত্র আজও বের হয়নি। আজও ভারত পাকিস্তান বিবাদের অন্যতম প্রধান সূত্রই হচ্ছে কাশ্মীর। তো আজকে আশা করছি যে আমরা কাশ্মীর সমস্যার সূত্রপাত কিভাবে হয়েছিল বিষয়টি জানতে পেরেছি। এরপর কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান সম্পর্কের যে টানাপোড়েন সে বিষয়ে একটা আলাদা ক্লাস অবশ্যই করা যাবে। তো আজকে এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে। গুড নাইট, সকলকে ধন্যবাদ।